বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধান উপদেষ্টা, সম্মানিত সচিব, মাঠ পর্যায়ের কর্মকর্তা হিসেবে আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে বিগত 6 মাসে অভিজ্ঞতালব্ধ সমস্যা, সংকট এবং সম্ভাবনাগুলো আপনাদের সাথে উপস্থাপন করছি। আমি মোহাম্মদ হাসান আবুল পলাশ, এনপিআরবি চট্টগ্রাম। জুলাই বিপ্লবের পর একটি বিপর্যস্ত অবস্থার উপর দাঁড়িয়েছিল বাংলাদেশ পুলিশ। জনগণের আস্থা হারিয়ে, জনবিচ্ছিন্ন হয়ে মনোবল হারায় পড়েছিল এই বাহিনী। 5 এবং 6 আগস্ট অব্যবহিত পর এই বাহিনীর কিছু বিপদগামী পুলিশ সদস্যদের নিয়ে এই পুলিশ বাহিনীকে ধ্বংসের সর্বশেষ চেষ্টা করা হয়েছিল। পরাজিত শক্তির সেই চেষ্টা ব্যর্থ হয়েছে, তা আমরা নস্যাৎ করতে সক্ষম হয়েছি। এই অপচেষ্টার ফলে অরক্ষিত হয়ে পড়েছিল রাজাবাগ পুলিশ লাইন সহ পুলিশের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। জনগণের নিরাপত্তা দিতে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে আমাদের পুলিশ সদস্যরা। নিজের পরিচয় দিতেও সবার মনে ভীতির সঞ্চার হয়। বাংলাদেশ পুলিশ সবচেয়ে বড় ক্রাইসিস মুহূর্ত ছিল ঠিক 5ই আগস্ট পরবর্তী 2-3 দিন বিশেষ করে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে ছিল কুমিল্লা পুলিশ লাইন্স। এছাড়া চট্টগ্রাম জেলার লোহাগড়া থানা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা, পাহাড়তলী থানা সহ চট্টগ্রাম রেঞ্জের 87টি থানা সহ বিভিন্ন থানার যানবাহন, গুরুত্বপূর্ণ মামলার নথি, আলামত, রেজিস্টার সহ যন্ত্রপাতি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই চিত্র শুধু চট্টগ্রাম রেঞ্জ বা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে নয়, এই চিত্র সমস্ত বাংলাদেশে। লুণ্ঠিত হয় অস্ত্র গোলাবারুদ। এগুলো সব উদ্ধার করা এখনো সম্ভব হয়নি। আমরা আশা করছি এগুলো উদ্ধার কার্যক্রম আমরা পরিচালনা করছি এবং এই সংক্রান্তে বড় সংবাদ আশা করছি আমরা আপনাদের সঙ্গে উপস্থাপিত করতে পারবো ইনশাআল্লাহ। গত 6 মাসে যোগদানের পর আমরা এলাকায় গ্রহণযোগ্য ব্যক্তিদের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছাত্র জনতা, সমন্বয়কদের সাথে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বিষয়ে বিভিন্ন সভা সমিতি করে পরামর্শ নিয়ে আইন শৃঙ্খলা উন্নয়নে কাজ করি। স্কুল, কলেজ, মাদ্রাসায় শিক্ষক শিক্ষার্থীদের সাথে নারী নির্যাতন, সাইবার অপরাধ, গুজব সহ অন্যান্য অপরাধ বিষয়ে সচেতনতামূলক দিক নির্দেশনা প্রদান করি। বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের কমিটির সাথে আলোচনা করে উপাসনার নিরাপত্তা সহ ধর্মীয় কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সে ব্যাপারে সহায়তা প্রদান করি। প্রাথমিকভাবে মানুষের আইন নিজের হাতে তুলে নেওয়ার যে প্রবণতা ছিল তা জনসম্পৃক্ততা এবং পেশাদারী পুলিশের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। ধ্বংস হয়ে যাওয়া সরঞ্জামাদি অফিসগুলো জনসম্পৃক্ততার মাধ্যমে মেরামত করে স্বল্পতম সময়ে আমরা সেবার কার্যক্রম শুরু করি। প্রাথমিকভাবে পরিদর্শনকালে দেখেছি কোনো থানায় বসবার মতো একটা টুলও ছিল না। থানায় রক্ষিত পুড়ে যাওয়া রেজিস্টারগুলো বিভিন্ন অফিস থেকে আমরা সংগ্রহের কার্যক্রম চলমান রেখেছি। থানায় রক্ষিত গাড়ি, আলামতগুলো পুড়ে যাওয়া, ভাঙচুর হওয়া বা লুণ্ঠিত হওয়া এবং এত সংক্রান্ত যে মামলাগুলো আছে মামলাগুলো শেষ করা আমাদের জন্য এখন অনেক বড় চ্যালেঞ্জের মধ্যে আছে। আমরা সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার চেষ্টা করছি। মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা জানি আপনি অত্যন্ত ইতিবাচক মানসিকতার একজন ব্যক্তিত্ব। এই ধ্বংসলীলার পরও পুলিশ বাহিনী আপনারই মতো ইতিবাচক মনোভাব ধারণ করে স্বল্প সময়ে ঘুরিয়ে দাঁড়িয়েছে জনগণকে সেবা দেওয়ার প্রত্যয়ে দেশের মানুষের জানমাল এবং নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি। আমরা ইতিবাচক মানসিকতার মধ্য দিয়ে সমস্ত ষড়যন্ত্রকে চ্যালেঞ্জ করে দিতে সক্ষম হয়েছি। আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পুলিশের মনোবল ফিরিয়ে আনা, জনসম্পৃক্ততা বৃদ্ধি করা এবং পুলিশের জনগণের আস্থায় পরিণত করা। আমি দৃঢ়চিত্তে বিশ্বাস করি আমাদের সর্বাত্রে একটি জায়গায় ঐক্যমত্যে আসতে হবে, তা একটি স্বয়ংসম্পূর্ণ জনপ্রত্যাশা পূরণে সক্ষম পুলিশ বাহিনী গড়ে তোলা। এটি হবে সম্পূর্ণ দলীয় এবং রাজনৈতিক প্রভাবমুক্ত স্বাধীন পরিবেশে পেশাদারিত্ব এবং দক্ষতার সাথে জনপ্রত্যাশা পূরণের দায়িত্ব যেন পালন করতে পারে। বারবার আমরা পুলিশের সংস্কারের কথা বলছি। আমরা দীর্ঘদিন যাবৎ সংস্কারের কথা বলে যাচ্ছি। সংস্কারের কথা আমরাই শুধু বলে যাচ্ছি। সাধারণত নিজেরাই একজন তার নিজের সংস্কার চাইতে চায়, পছন্দ করে না, কিন্তু আমরা কিন্তু বারবার পুলিশ বলতে চাচ্ছি যে আমরা আমাদের সংস্কার চাই। সংস্কার কেন বারবার ঠেকে যাচ্ছে আমরা জানি না। যারা সংস্কার চায় না তারা পুলিশের সফল দেখতে চায় না, দেশকে আগানো দেখতে চায় না। কে যে বারবার সংস্কারের টুটি চেপে ধরে আমরা জানি না। আপনি যদি এবারই এই মহেন্দ্রক্ষণে এই সুন্দর সময়ে যদি পুলিশের সংস্কার না করা যায় তাহলে পুলিশের সংস্কার কোনদিন হবে বলে আমার ধারণা, আমি মনে করি না। বিগত দিনগুলোতে পুলিশকে ম্যানেজ করার একটা সংস্কৃতি আছে। আমাদের ম্যানেজ করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। এইখানেই পুলিশ কলঙ্ক যুক্ত হবে।
পুলিশ কলঙ্কমুক্ত হবার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু পুলিশের ম্যানেজ করার সংস্কৃতির কারণে পুলিশ আর কলঙ্কমুক্ত হতে পারে না। সেজন্য দেশ ও জাতির কল্যাণে পুলিশের জন্য প্রদেয় বাজেটকে বিনিয়োগ হিসেবে দেখলে জনগণ উপকৃত হয়। সারা দেশে মাঠ পর্যায়ে কর্মকর্তা থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তীব্র গাড়ি সংকট রয়েছে। একটি থানা এলাকায় প্রিভেন্টিভ পুলিশিং করবার জন্য আমাদের যে পরিমাণ পেট্রোল টিম চালু থাকা দরকার, এই পেট্রোল টিমগুলো চালু করার জন্য প্রয়োজনীয় সংখ্যক যানবাহন আমাদের নেই। অর্ধেকের কম যানবাহন আছে, এবং আপনি অনেকে জানেন কিনা জানি না, পুলিশের গাড়ি শুধুমাত্র 24 ঘন্টা চলে। এই যে 24 ঘন্টা চলার পরেই গাড়িগুলোর মধ্যে কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। ফলে ডাকাতি, ছিনতাই এবং অন্যান্য অপরাধ প্রতিরোধের জন্য প্রতিটি থানায় কমপক্ষে 2, 3, 4টি করে গাড়ি সংগ্রহ করতে হয়। এইভাবে গাড়ি সংগ্রহ করতে গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তাগণকে বিভিন্ন জনের কাছে ধর্ণা দিতে হয়। এই ধর্ণা দিতে গিয়ে মানুষের প্রতি আমরা দুর্বল হয়ে পড়ি। অনেক সময় অনৈতিক আবদার মেটাতে হয়, তারা সুবিধাভোগী হয়ে ওঠে। মাননীয় প্রধান উপদেষ্টা, আমি আপনার উপজেলার একটা চিত্র উপস্থাপন করতে চাই। আমরা জানি আপনি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার বাসিন্দা। হাটহাজারী থানাটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি ওয়ার্ড, একটি পৌরসভা এবং 14টি ইউনিয়ন নিয়ে গঠিত। এর আয়তন 246 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 4,30,000। এটি একটি প্রবাসী অধ্যুষিত উপজেলা। পাকা রাস্তা 427 কিলোমিটার, কাঁচা রাস্তা 346 কিলোমিটার। এই বিপুল জনগোষ্ঠীকে সেবা দেওয়ার জন্য আমাদের রয়েছে 2টি আধা সচল গাড়ি। আধা সচল গাড়ি মানে মাঝে মাঝে থেমে যায়, মাঝে মাঝে চলে। 4টি মোটরসাইকেল ছিল, গত সময় সেটি উপরে গেছে। জনবল রয়েছে 160 জন, অর্থাৎ প্রতি 4018 জন জনগণের জন্য একজন পুলিশ। এই সামান্য জনবল না হয় মেনে নেওয়া যায়, আমরা না হয় কষ্ট করলাম, কিন্তু এই সামান্য যানবাহন দিয়ে এই বিপুল জনগোষ্ঠীকে সেবা দেওয়া কতটুকু সম্ভব আশা করি আপনি অনুমান করতে পারবেন। আমাদের দেশে প্রতিটি ব্যস্ততম বা আধা ব্যস্ততম থানায় কমপক্ষে 400 থেকে 500 জিডি হয়। মামলা তদন্তের মতো জিডিগুলো তদন্ত করতে গেলেও একজন তদন্তকারী কর্মকর্তাকে একাধিকবার দূর দূরান্তে যেতে হয়। কোথাও কোথাও কোনো অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেলে সেই লাশের আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে পুলিশ সদস্যের কমপক্ষে 3,000, ক্ষেত্রে ক্ষেত্রে 5,000, 10,000 টাকা খরচ হয়। এই পরিমাণ টাকা কিন্তু তিনি পান না। তাৎক্ষণিক সেবা পাওয়ার প্রত্যাশায় 999 ফোন করে মানুষ দ্রুততম সময়ে তাদের কাঙ্ক্ষিত সেবা পাওয়ার আশা করে, কিন্তু আমাদের এই সামর্থ্যের মধ্যে আমরা যখন সেই প্রত্যাশিত সেবা দিতে পারি না, তখন তারা অধৈর্য হয়ে পড়ে, তারা আমাদের প্রতি অস্থির হয়ে পড়ে। পার্বত্য জেলাগুলোতে অত্যন্ত দুর্গম হওয়ায় পুলিশি কার্যক্রম পরিচালনা করা যেমনই ব্যয়বহুল তেমনি ঝুঁকিপূর্ণ। একটা সময় পার্বত্য জেলাগুলোর কার্যক্রমের জন্য, পুলিশিং কার্যক্রম এবং অন্যান্য কার্যক্রমের জন্য পিএ এবং ডিএ, ট্রাভেলিং অ্যালাউন্স এবং ডিআরএল চার্জ ছিল দ্বিগুণ। বর্তমান ছিল সমতলের মতোই একাকার। ফলে আমাদের অফিসার যারা কাজ করে সেখানে, তারা তাদের খরচের টাকাটুকু পুরোপুরি এখানে পায় না। এটা আমাদের জন্য অত্যন্ত একটা বেদনার জায়গা। কিছুদিন পূর্বে আমি নোয়াখালী জেলার হাতিয়া থানা পরিদর্শনে গিয়ে দেখি, হাতিয়া থানা থেকে লোকেরা, আমাদের অফিসাররা যখন নোয়াখালী জেলার সদরে আসে তাদের পুলিশি কার্যক্রম পরিচালনা করার জন্য, তাদের খরচের 2-3% তারা সরকারি ভাবে পেয়ে থাকে। বাকি টাকা তারা কিন্তু সুযোগ পায় না। বাকি টাকা তারা কিভাবে সংগ্রহ করে আমি জানি না। জুলাই বিপ্লবের পর জনপ্রত্যাশা বেড়েছে, মানুষ যে কোনো ধরনের মামলা করার সুযোগ পাচ্ছে দ্রুততম সময়ে, কিন্তু এই জনপ্রত্যাশা পূরণ আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে অত্যন্ত কঠিন। তবু এই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। জুলাই বিপ্লব সংক্রান্তে রুজুকৃত মামলাসমূহ আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে অত্যন্ত যত্নের সাথে নিবিড়ভাবে কার্যক্রম পরিচালনা করছি। প্রায় একটা কথা শোনা যায়, পুলিশ আগের মতো কাজ করে না। পুলিশ প্রকৃতপক্ষে কাজ করে, তবে নীতিনির্ভর ভূমিকায় নয়, প্রচলিত আইন এবং বিধি প্রয়োগের মাধ্যমে। যে যাই বলুক মাননীয় উপদেষ্টা, মাঠ আমাদের নিয়ন্ত্রণে। কিছু চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো মোকাবেলা করে সর্বোচ্চ মানের জনপ্রত্যাশিত একটি নির্বাচন জাতিকে উপহার দেবার যে আপনার অঙ্গীকার, তা বাস্তবায়নে আমরা আপনার সারথি হিসেবে কাজ করব। মাননীয় প্রধান উপদেষ্টা, এ পর্যন্ত যে বক্তব্যগুলো আমি উপস্থাপন করেছি তার সবগুলো সমাধান হবে না, হয়তো কোনোটাও হবে না। তারপরও আপনি আমাদের অভিভাবক, আমাদের কষ্ট, বেদনা, সংকটগুলো যদি আপনাকে স্পর্শ করে, আপনাকে স্পন্দিত করে, তাড়িত করে,
সেটি হবে আমাদের ভালো লাগা। মনে হবে আমরা একা নই। আপনি আমাদের পাশে থাকুন, আমাদেরকে পাশে রাখুন। আমাদেরকে পারতে হবে, আমরা পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।